কিছু লেখা আছে যা শুধু কালি আর কাগজ না, রীতিমতো অস্ত্রের মতো কাজ করে। আজ আমরা এমনই একটা রাজনৈতিক ইশতেহার নিয়ে কথা বলবো, ইসলামিক ঘোষণা। মানে এমন একটা লেখা যার ভুল ব্যাখ্যা একটা পুরো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। এই যে বাক্যটা দেখছেন, এটাই ছিল সব বিতর্কের মূলে। ভাবা যায়, শুধু এই একটা লাইনের ব্যাখ্যা একটা গোটা অঞ্চলের ভাগ্য ঠিক করে দিয়েছিল। চলুন এর পেছনের গল্পটা একটু খোলাসা করা যাক। তো প্রশ্নটা হলো, কিভাবে একটা মাত্র বাক্য একটা যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়? এই লেখাটার পুরো জার্নিটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই পরিষ্কার হবে যে একটা আইডিয়াকে কিভাবে অস্ত্র বানানো যায়, আর তার ফল যে কি ভয়ঙ্কর হতে পারে সেটাও বোঝা যাবে। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। এই ইশতেহারটা কোত্থেকে এলো? এর জন্য আমাদের জানতে হবে এর লেখক আলিয়া ইজিথবিগোভিচ সম্পর্কে, আর শেষ সময়টা সম্পর্কে যখন তিনি এটা লিখেছিলেন। দেখুন, ইজেতবেগোভিচের চিন্তাভাবনার জগৎটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে দুটো একেবারে উল্টো দিকে টানাপোড়েনে তার ভাবনাগুলো তৈরি হয়েছিল। একদিকে বাড়িতে ছিল একদম ইসলামিক ধার্মিক পরিবেশ, আর অন্যদিকে তিনি ডুবে থাকতেন কান্ট, হেগেল, দোস্তোয়েভস্কির মতো সেকুলার ইউরোপীয় দার্শনিকদের লেখায়। তো তিনি আসলে একটা তৃতীয় পথ খুঁজছিলেন, এমন একটা পথ যা কমিউনিজমের মতো পুরোপুরি বস্তুবাদী হবে না, আবার পশ্চিমা পুঁজিবাদের মতো আত্মাও হারিয়ে ফেলবে না। তার জীবনের শুরু থেকেই তিনি ছিলেন বেশ প্রতিবাদী। ধরুন ১৯৪০-এর দশকে যখন ফ্যাসিবাদ আর কমিউনিজম দুটোই তুঙ্গে, তিনি যোগ দিলেন ইয়াং মুসলিম সংগঠনে, যারা এই দুই চরমপন্থারই বিরোধী ছিল। এর ফলও পেলেন হাতে নাতে। কমিউনিস্ট সরকার তাকে ১৯৪৬ থেকে ১৯৪৯ পর্যন্ত জেলেও ভরে রাখল। আর এই জেল খাটাটাই যেন তার মধ্যে স্বৈরাচারের বিরুদ্ধে একটা স্থায়ী ছাপ ফেলে দিয়ে গেল। জেল থেকে বেরিয়ে আইন পাশ করলেন, আর তারপর ১৯৭০ সালে লিখলেন সেই বিখ্যাত বইটা, ইসলামিক ঘোষণা। শেষ সময়ে টিটোর যুগোস্লাভিয়ার রাজনৈতিক পরিবেশটা ছিল একেবারে দম বন্ধ করা। ভাবুন, একটাই পার্টি, সরকারিভাবে রাষ্ট্র ছিল নাস্তিক, আর জাতীয়তাবাদ, ওটা তো ছিল সবচেয়ে বড় অপরাধ। ঠিক এই কারণে ইজেতবেগোভিচ খুব সতর্ক ছিলেন। তিনি সরাসরি বজনিয়ার কথা না বলে পুরো লেখাটা একটা প্যান ইসলামিক বা বিশ্ব মুসলিম প্রেক্ষাপটে লিখেছিলেন। এটা আসলে ছিল সরকারি রোষানল এড়ানোর একটা ক্লেভার মুভ। আচ্ছা, তো এই গেল প্রেক্ষাপট। এখন চলুন সরাসরি বইটার ভেতরে ঢোকা যাক। ইশতেহারটাতে আসলে কি ছিল, তিনি মুসলিম বিশ্বের সমস্যাগুলো কিভাবে দেখেছিলেন, আর তার সমাধান হিসেবে কি বলেছিলেন। ইজেতবেগোভিচের মূল ডায়াগনোসিসটা ছিল বেশ চমকপ্রদ। তিনি বলছিলেন মুসলিম বিশ্বের আসল সমস্যাটা বাইরের কেউ না, সমস্যাটা ভেতরে। তার মতে এটা ছিল একটা অভ্যন্তরীণ সংকট। তিনি বিশ্বাস করতেন ঈমানের ঘাটতি আর নৈতিক অবক্ষয়, এগুলোই মুসলিমদের পিছিয়ে পড়ার আসল কারণ। আর এই যে স্থবিরতা, এর জন্য তিনি দুটো গ্রুপকে দায়ী করেছিলেন। একদিকে রক্ষণশীল উলামা বা ধর্মগুরুরা, যারা ইসলামকে কিছু ফাঁপা প্রাণহীন আচার অনুষ্ঠানের মধ্যে আটকে ফেলেছিলেন, আর অন্যদিকে আধুনিকতাবাদী বা সেকুলার এলিটরা, যারা নিজেদের সংস্কৃতিকে ছোট করে পশ্চিমার সবকিছুকে অন্ধের মতো নকল করছিল। তো তার সমাধানটা কি ছিল? তার পথটা ছিল একটা বটম আপ অ্যাপ্রোচ, মানে একদম তৃণমূল থেকে শুরু করা। তিনি বলতেন রাজনৈতিক বিপ্লবের আগে দরকার শিক্ষা আর সামাজিক বিপ্লব, মানে সবার আগে বদলাতে হবে মানুষকে, তাদের চিন্তাভাবনাকে। তারপর সেই বদল আসবে পরিবারে, সমাজে, আর একদম শেষে সেই পরিবর্তিত সমাজের প্রতিচ্ছবি হিসাবে তৈরি হবে রাষ্ট্র। আর ঠিক এখানেই আসে পুরো বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিতর্কিত লাইনটা। তিনি খুব স্পষ্টভাবে একটা শর্ত জুড়ে দিয়েছিলেন। বলেছিলেন তার স্বপ্নের ইসলামী সরকার শুধু সেই দেশেই বৈধভাবে প্রতিষ্ঠা করা যাবে যেখানে মুসলিমরা জনসংখ্যার পরম সংখ্যাগরিষ্ঠ। এই একটা শর্ত, এই একটা বাক্যই কিন্তু পরবর্তী সব বিতর্কের জন্ম দিয়েছিল। এখন প্রশ্নটা হলো, এই যে সংখ্যাগরিষ্ঠতার শর্ত, এটা কি সত্যিই একটা সেফগার্ড ছিল, নাকি একটা র্যাডিক্যাল প্ল্যানকে ঢাকার জন্য একটা কৌশল? এই যে একটা অস্পষ্টতা, একটা অ্যাম্বিগুইটি, এটাই ছিল লেখাটার মূল রহস্য। আর এই অস্পষ্টতাই পরে লেখাটাকে একটা ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছিল। তো একটা দার্শনিক লেখা থেকে কিভাবে সেটা রাষ্ট্রদ্রোহের প্রমাণ হয়ে গেল, চলুন এবার গল্পের সেই পর্যায়ে যাওয়া যাক যখন এই বইটাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো। সালটা ছিল ১৯৮৩।
যুগোস্লাভ সরকার হঠাৎ করে ইজেতেবেগোভিচ আর তার সাথে আরও ১২ জন বুদ্ধিজীবীকে গ্রেফতার করল। আর তাদের বিরুদ্ধে প্রধান প্রমাণ কী ছিল জানেন? সেই ১৩ বছর আগে লেখা ইসলামিক ঘোষণা বইটা। রাষ্ট্র এটাকে আর একটা দার্শনিক লেখা হিসেবে দেখল না। তাদের চোখে এটা ছিল সরকার ফেলার একটা জলজন্ত পরিকল্পনা। প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ ঠিক কীভাবে লেখাটাকে বিকৃত করেছিল সেটা এখানে দেখলে পরিষ্কার বোঝা যায়। যেমন ধরুন, কোনো শান্তি বা সহাবস্থান হতে পারে না, এই কথাটা ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জন্য একটা দার্শনিক তত্ত্ব। সেটাকে বানিয়ে দেওয়া হলো যুগোস্লাভ রাষ্ট্র ভাঙার ডাক। আবার ক্ষমতা গ্রহণ শুরু করা, যেটা ছিল একটা নৈতিক বিপ্লবের পরে দীর্ঘমেয়াদী লক্ষ্য, সেটাকে দেখানো হলো একটা সহিংস অভ্যুত্থানের তাৎক্ষণিক পরিকল্পনা হিসাবে। মানে পুরোটাই ছিল আউট অফ কনটেক্সট। ফলাফল, ইজেতবিবিরোভিচের ১৪ বছরের জেল হল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো সাথে সাথেই এর নিন্দা জানালো। তারা বলল, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোক দেখানো বিচার। আসলে তো তাই, এটা কোনো অপরাধের বিচার ছিল না, এটা ছিল একটা আদর্শের বিরুদ্ধে রাষ্ট্রের লড়াই। কিন্তু এই বিচারটা সরকারের জন্য বুমেরাং হয়ে গেল। রাষ্ট্রের এই দমনপীড়ন একজন সাধারণ ভিন্ন মতামত অবলম্বীকে রাতারাতি একজন শহীদে পরিণত করল। আর তার যে বইটা প্রায় কেউই চিনত না, সেই ইসলামে ঘোষণা হয়ে উঠল প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক। কিন্তু গল্পের সবচেয়ে ভয়ঙ্কর পর্বটা এখনও বাকি। এবার আমরা দেখব কিভাবে এই লেখাটাকেই ৯০-এর দশকে বসনিয়ার যুদ্ধের সময় একটা মারণাস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছিল। সার্ব আর ক্রোয়াট জাতীয়তাবাদীরা ঠিক সেই একই কৌশল নিল যা ১৯৮৩ সালের বিচারে রাষ্ট্রপক্ষ নিয়েছিল। কিন্তু এবার তাদের উদ্দেশ্য ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। সেই একই লাইন, কোনো শান্তি বা সহ অবস্থান নেই, এটাকে ব্যবহার করে তারা প্রচার করতে লাগল যে বসনিয়ার মুসলিমরা একটা জাতিগতভাবে বিশুদ্ধ ইসলামিক রাষ্ট্র বানাতে চায়। ক্ষমতা গ্রহণ, এই কথাটাকে বানিয়ে দিল ইউরোপে জিহাদ চালানোর নীলনকশা। মানে পুরোটাই ছিল ঘৃণা ছড়ানোর একটা পরিকল্পিত প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডার আসল লক্ষ্য ছিল বসনিয়ার মুসলিমদেরকে অন্য এবং বিপজ্জনক হিসেবে তুলে ধরা। পুরো যুদ্ধটাকে একটা আগ্রাসন হিসেবে না দেখিয়ে তারা এটাকে খ্রিস্টান ইউরোপ বাঁচানোর লড়াই বলে প্রচার করছিল। এর ফলে কি হলো? জাতিগত নিধনের মতো ভয়ঙ্কর অপরাধকেও তারা প্রয়োজনীয় এবং ন্যায্য বলে চালানোর চেষ্টা করল। তো যুদ্ধ শেষ হল, কিন্তু এই লেখাটা আর এর লেখকের উত্তরাধিকার বা লেগেসি কি? চলুন সবশেষে সেই জটিল আর বিতর্কিত বিষয়টা একটু দেখে নিই। দেখুন, যুদ্ধ পরবর্তী বসনিয়াতে আলিয়া ইজেতেবেগোভিচকে নিয়ে দুটো একদম ভিন্ন ধারণা প্রচলিত। এক দলের কাছে তিনি জাতির পিতা, একজন জ্ঞানী রাজা, যিনি দুঃসময়ে নিজের জনগণকে নেতৃত্ব দিয়েছিলেন। আবার আরেক দলের কাছে তিনি একজন ত্রুটিপূর্ণ নেতা, একজন স্বপ্নচারী আদর্শবাদী, যার ধর্মীয় ফোকাসটা একটা মাল্টিএথনিক বা বহুজাতিগত দেশের জন্য ঠিক ছিল না। আর সবচেয়ে বড় আইরনি বা পরিহাসটা কি জানেন? যে লেখাটা নিয়ে এত রক্তপাত, এত কিছু হলো, তার র্যাডিক্যাল কোনো কর্মসূচি কিন্তু বসনিয়াতে কোনোদিন বাস্তবায়ন হয়নি। আইন অনুযায়ী যুদ্ধ পরবর্তী বসনিয়া একটা পুরোপুরি সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু তারপরও সেই ইসলামিক ঘোষণা বইটা এখনও বসনিয়ার রাজনীতিতে একটা ভূতের মতো ঘুরে বেড়ায়। রাজনৈতিক বিরোধীরা এখনও একে অপরের বিরুদ্ধে অবিশ্বাস ছড়াতে এই বইটারই দোহাই দেয়। তাহলে একদম শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন কোনো একটা আইডিয়া বা ধারণাকে এভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন তার দায়িত্ব আসলে কার? যিনি লিখেছেন সেই লেখকের, নাকি যারা সেটার ভুল ব্যাখ্যা করছে তাদের, অথবা সেই সব প্রোপাগান্ডিস্টদের যারা এটাকে ঘৃণার রাজনীতিতে ব্যবহার করছে? এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম।